বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেলাই দেখছেন তাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানটি দেখার জন্য ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেলাইয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের আলোচনার 40তম পর্বটি এর সহযোগী সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশার সৌজন্যে প্রচারিত হচ্ছে। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই প্রতিষ্ঠানটি তাদের যে সংস্থাগুলো আছে সদস্য সংস্থায় এদের জনবলের উন্নয়ন, এদের বিভিন্ন কাজে অ্যাডভোকেসি লবিং, এদের বিভিন্ন তথ্য বিশেষ করে ফিল্ড লেভেলে যে তথ্যগুলো আছে মাইক্রো ক্রেডিটের এই তথ্যগুলো সংগ্রহ করে বিনিময় করে এবং অবশেষে গবেষণার কাজটি করে। তার পাশাপাশি সবচেয়ে বড় যে কাজটি হচ্ছে সেটা হলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং দেশে বিদেশের অর্থ প্রদানকারী যে সকল প্রতিষ্ঠান রয়েছে এদের সাথে একটি সমন্বয় বা সংযোগ রক্ষা করে প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের কাজে এই সিডিএফ নিজেদেরকে নিয়োজিত করে থাকে। আজকে যাদেরকে আমরা অতিথি হিসাবে পেয়েছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এই ব্যাংক ম্যানেজমেন্টের ডিজি জনাব ডক্টর এজাজুল ইসলাম, আমরা আজকে তাকে পেয়েছি। একই সাথে আজকে আমরা আমাদের দিশা প্রতিষ্ঠান থেকে দিশা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জনাব শহীদুল্লাহকে পেয়েছি। আর্থিক প্রতিষ্ঠানের যে বেসিক বিষয়টি মানি মার্কেট, সে মানি মার্কেটের ব্যবস্থাপনায় বিভিন্ন ব্যাংকগুলোকে প্রশিক্ষণের কাজে যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে নিয়োজিত আছেন সেই প্রতিষ্ঠানেরই প্রধান হলেন ডক্টর এজাজুল ইসলাম। জনাব এজাজ, আপনি দীর্ঘদিন বাংলাদেশে মনিটারি কাজটা কিভাবে করতে হয় বা কিভাবে করা উচিত এই কাজগুলো নিয়ে কাজ করেছেন এবং মনিটারি পলিসির সাথে আমরা আরেকটা জিনিস ট্যাগ করি যে ক্যাপিটাল মার্কেট এবং মাইক্রো ক্রেডিট মার্কেট এগুলো কিন্তু আপনার কাজের অংশ ছিল। তো মাইক্রো ক্রেডিট মার্কেটে যে প্রায় 1000 প্রতিষ্ঠান আছে স্থায়ী এবং অস্থায়ী সনদপ্রাপ্ত এমআরএ থেকে, এগুলোকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন। বিশেষ করে হোমোজেনাস ডেভেলপমেন্ট এর জন্য এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অনেক বেশি আমাদের অর্থনীতিতে। আমি শুধু জিডিপি বলবো না, আমি কোয়ান্টিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ জাজমেন্টের ক্ষেত্রে বলবো যে এই প্রতিষ্ঠানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? একটা দেশের অর্থনীতির উন্নয়নের যে অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়নের কথা বলছেন আপনারা, এর জন্য দুইটা পলিসি আমরা আর্থিক পলিসি যেটা বলে মানিটারি পলিসি, একটা হলো ফিসক্যাল পলিসি। তো মানিটারি পলিসিতে আমরা যেটা কাজ করি আর কি, যে মানিটারি একটা মানি মার্কেটের যে ভিত্তিটা, দেশের অর্থনীতির যে কর্মচাঞ্চল্য, যে কী পরিমাণ কর্মচাঞ্চল্য হবে, কী পরিমাণ অর্থ সরবরাহ থাকবে, মূল্যস্ফীতি কত হবে এবং মানুষ কিভাবে তার অ্যাক্টিভিটিটাকে গিয়ার আপ করবে, সেটার জন্য মনিটারি পলিসি আর কি। তো মনিটারি পলিসির মূল উদ্দেশ্য ছিল যে গ্রামীণ শহর সারা দেশের যে অর্থ প্রবাহ ঠিকই রাখা, একই সঙ্গে প্রাইস স্টেবল করা। এইটার কাজ করতে যাই আমরা যেটা দেখলাম যে অর্থনীতির যে ফাইন্যান্সিয়াল যে ভিত, এই ভিতটা কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যে ভিত্তা তৈরি হয়েছিল এটার সঙ্গে পরিপূরক হিসাবে কিন্তু মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে পরিপূরক হিসাবে কাজ করেছে। আমি উদাহরণস্বরূপ বলে যাই যে 2005-06 সালে আমার মনে আছে যখন আমরা মনিটারি পলিসি করি, তখন কিন্তু ওইভাবে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে আমরা করি। যখন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এমআরএ গঠন করা হলো, তাদের যে অ্যাক্টিভিটি সঞ্চয়, তারপরে তার ডিপোজিট, ঋণ বিতরণ করা, তো 2005 সাল থেকে এখন পর্যন্ত যে সমস্ত ঋণ গ্রাহক যারা ব্যাংকে ঢুকতে পারেনি, যারা ব্যাংকের বাইরে ছিল, তারা কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে অন্তর্ভুক্ত করেছে আর কি, যেটাকে আমরা অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেসিবিলিটি, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস, এইটা কিন্তু মনিটারি পলিসির জন্য খুবই ভালো। তাতে আমাদের আর্থিক ভিত্তা বেড়ে গেছে আর কি, এবং আমাদের মানি সাপ্লাই ভিত বেড়ে গেছে। এবং যারা লোন নিছে, প্রায় আমি দেখলাম আপনাদের এই যে সর্বশেষ ডাটা দেখলাম, প্রায় 41 মিলিয়ন মেম্বার, এর মধ্যে 32 মিলিয়ন তারা ঋণ গ্রহীতা, 2600 বিলিয়ন তারা ঋণ বিতরণ করেছে। তাদের ঋণের আউটস্ট্যান্ডিং প্রায় 1500 বিলিয়ন, এবং এখানে দেখলাম যে 68,000 মতো তাদের সেভিং করছে। আমাদের যে ন্যাশনাল যদি আপনি ব্যাংকিং সেক্টরে দেখি, প্রায় এই আমাদের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট 17 লক্ষ কোটি টাকা বা 17 ট্রিলিয়ন, আর এখানে এরা দিচ্ছে প্রায় 2,68,000, না 15%, আমি হিসাব করে দেখলাম 15%। এই 15% যে মাইক্রো ক্রেডিট অ্যাঙ্গেলে, তো এই 15% টোটাল প্রাইভেট সেক্টর ক্রেডিট যেটা এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন হচ্ছে, তার মানে কি আর্থিক ভিত্তিটাকে বেড়ে গেছে আর কি। এইটা একটা আমার মূল্যায়ন প্রথম। দ্বিতীয় মূল্যায়ন হলো যেটা, যারা
একটা প্রাইমারি পুঁজি লাগে একটা যে কোনো গ্রাম অঞ্চলে বা একটা ছোটো মাইক্রো যারা ব্যাংক প্রোভাইড করে না। তো একটা মাইক্রো এন্টারপ্রাইজ, একটা নারী উদ্যোক্তা, তার প্রাইমারি পুঁজিটা কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন প্রোভাইড করেছে আর কি। এটা একটা ভালো দিক এবং তাদের সঞ্চয় বিহেভিয়ারে ভূমিকা রেখেছে, উইমেনদেরকে পাওয়ারমেন্ট, তারপর সোশ্যাল অ্যাক্টিভিটি। আপনি যদি সব দিকে দেখেন, একটা তো কোয়ান্টিফাই বললাম আমরা, আরেক দিকে হলো কিন্তু তাদের জীবনযাত্রা উন্নয়নে অনেক ভূমিকা রেখেছে আর কি। দিশার প্রতিষ্ঠাতা জনাব শহীদুল্লাহ, আপনি তো লেখাপড়া করেছিলেন ফলিত রসায়ন এবং এরপরে আপনি রেড ক্রসের সাথে কাজ করেছেন প্রায় 14 বছরের মতো। এর ফাঁকে অবশ্য আপনার মাথায় ঢুকেছে যে একটা প্রতিষ্ঠান করা দরকার। তো দিশা যখন আপনি করলেন তখন কিন্তু এমআরএ হয়নি, 2004-এর দিকে সম্ভবত। তো আপনার এমআরএ না হওয়ার প্রেক্ষিতেও আপনি উন্নয়ন কাজগুলো করতে গিয়ে কিভাবে পরে মাইক্রো ক্রেডিটের সাথে ট্যাগ হয়ে গেলেন? আমি যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র, জি, এবং আমি আপনার আমাদের মাস্টার্স হলো 1983। জি, তো আমি বের হয়েছি ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে 86-এ। বের হয়ে আমি প্রথমে চাকরিতে জয়েন করি বাংলাদেশ রেড ক্রস সোসাইটিতে। তারপরে সেই সোসাইটিতে চাকরির সুবাদে আমি অনেক জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত হই। সেই কাজে আমি উদ্বুদ্ধ হয়ে আমি চিন্তা করলাম যে আমি নিজে কোনো একটা প্রতিষ্ঠান করে কিছু কাজ করতে পারি কিনা, এবং 1993 সালে আপনার এটা কাজ শুরু করি। এবং 1994 সালে আমরা দিশা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রথম রেজিস্ট্রেশন নেই, এবং 1996 সালে আমরা এনজিও গ্রুপ থেকে রেজিস্ট্রেশন নেই। তারপরে ফরেন ফান্ড তখন হ্যাঁ আমরা পেয়েছি। তো আমরা প্রথমে মাইক্রো ক্রেডিট দিয়ে শুরু করি, এবং আমার মনে আছে 1994 সালে জুলাই মাসে আমরা 10 জন লোককে 10,000 টাকা ঋণ দিয়ে, কিন্তু তখন তো মাইক্রো ক্রেডিট লাইসেন্সের বিষয় ছিল না। না, লাইসেন্সের বিষয় ছিল না। তাছাড়া আমরা ফরেন ডোনেশনও নিতাম, সেটারও হয়তো কিছু টাকা থাকতো, ইয়েতে সারপ্লাস টাকা থাকতো বা কোনো কোনো কম্পোনেন্ট থাকতো এই ক্রেডিট দেওয়ার জন্য। এইভাবে আমরা আসলে ইনফরমালি শুরু করি আর কি মাইক্রো ক্রেডিট। তো পরবর্তীতে আপনার যে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে ট্যাগ হয়ে আপনারা তৈরি করলেন, অনেকগুলো প্রতিষ্ঠান প্রকাশনা করলেন, মাতৃভূমি করলেন, তারপর ট্রেনিং করলেন। এগুলোর সাথে আপনার পরবর্তীতে কিভাবে মাইক্রো ক্রেডিটের সদস্যদেরকে ট্যাগ করেছেন? প্রথমে আমরা মাইক্রো ক্রেডিটটাকে প্রাথমিকভাবে আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করি, এবং তারই ফলশ্রুতিতে আমরা 2004 সালে পিকেএসএফ-এর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পার্টনার হই এবং মাইক্রো ক্রেডিট কাজ শুরু করি। করার পরে আমরা মাইক্রো ক্রেডিটের পাশাপাশি এই প্রোগ্রামগুলো আমরা শুরু করি। যেমন আমরা ধরেন আলোঘর নামে একটা প্রোগ্রাম আছে আমাদের, যেটা নাকি আপনার এই প্রকাশনা আছে, এবং আলোঘর কমিউনিটি লাইব্রেরি আমরা করি, এবং এটা একটা প্রজেক্টেরই ইউসেফের সাথে ট্যাগ ছিল। হ্যাঁ, না, এটা ছিল সেভ দ্য চিলড্রেন এবং ইউসেফের সাথে ট্যাগ ছিল। সেখানে চাইল্ড রাইট সেন্টার নামে একটা কম্পোনেন্ট ছিল, সেটাকে কেন্দ্র করে আমাদের আলোঘর কমিউনিটি লাইব্রেরি প্রোগ্রামটা তৈরি হয়, এবং আলোঘর প্রকাশনাও আমরা করি। এবং আলোঘর প্রকাশনার মাধ্যমে আমরা এখন বাংলাদেশে আপনার এই ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য আমরা মেলা করি। কর্মমুখী শিক্ষার সাথে আপনাদের একটা ট্যাগ আছে দেখলাম, টেকনিক্যাল ইনস্টিটিউট, ওটার সাথে কিভাবে আপনাদের? আমরা যাদেরকে মাইক্রো ক্রেডিট দিয়ে দারিদ্র্য বিমোচন করার চেষ্টা করতেছি, তাদের ছেলেমেয়েরা বা তারা যদি আপনার টেকনিক্যাল ট্রেনিং নেয়, তাহলে তাদের কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়লে আপনার দারিদ্র্য বিমোচনে সহায়তা হবে এবং পরিবারগুলো আরও বেশি আপনার উন্নত হবে। আর আরেকটা জিনিস আপনি জানেন যে বাংলাদেশের 1 কোটিরও বেশি লোক বিদেশে আছে। টেকনিক্যাল লোক হিসাবে না যাওয়ার কারণে অনেক কম আয় করে, ইনএফিশিয়েন্ট ওয়ার্ক করে, ইনফর্মাল ওয়ার্ক করে। তো যার জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের সদস্যদের ছেলে মেয়েদেরকে বা সদস্যদেরকে যদি আমরা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারি, এবং তারা যদি টেকনিক্যাল ট্রেনিং নিয়ে বিদেশে যায়, তাহলে দেশেরও উন্নতি হবে এবং রিমিটেন্স আসবে, ফরেন কারেন্সি আর্ন হবে। ডক্টর দাস, আপনি জানেন যে আমাদের যে ইনইকুয়ালিটি যেটা এবং আমাদের হোমোজেনাস ডেভেলপমেন্ট, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডেভেলপমেন্টের জন্য। এবং গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যে সকল
জায়গাগুলো আসলে ওইভাবে ডেভেলপ করছে না, এবং যার কারণে আসলে আমরা আমাদের ডেভেলপমেন্টকে কোনোভাবেই হোমোজেনাস ডেভেলপমেন্ট বলতে পারছি না। এবং ইনইকুয়ালিটি আপনারা যখন মেজার করেন আপনারা গবেষক, তখন আমরা যে লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইন, সেই লাইন থেকে আমরা দেখি বিচ্যুত থাকি। তো মাইক্রো ক্রেডিট কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে, আপনি জানেন, এবং এই প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে গিয়ে এরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনি একজন গবেষক হিসাবে, সেন্ট্রাল ব্যাংকের লোক হিসাবে, এবং মনিটারি পলিসির যে সবচেয়ে বড় দিক আমাদের ভ্যালোসিটি অফ মানি, যেটা এখন 5 টাইমস, তো এই ভ্যালোসিটি অফ মানির বড় বিষয় হলো ভোক্তারা যারা। তো হোমোজেনাস ডেভেলপমেন্টের বড় কথা হলো প্রত্যেকের হাতে আসলে টাকা যাওয়া দরকার। এই বিষয়ে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলো কিভাবে ভূমিকা আরও জোরালো করতে পারে বলে আপনি মনে করেন? আপনি যদি ব্যাংকের যদি এটা দেখেন, স্টাডিজ দেখেন, তারা আরবান ভিত্তিক, রুরালে তাদের কিন্তু রিসোর্স ওইভাবে নাই। ইদানিং যদিও তারা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু কাজ করেছে, তো প্রত্যন্ত অঞ্চলে রুরাল এরিয়ায় যে সমস্ত উদ্যোক্তা, ছোট মাইক্রো এন্টারপ্রাইজ যারা মার্কেট, জ্ঞান, প্রযুক্তি, ওই ভাই ঠিকই বলেছেন, প্রযুক্তি ছাড়া কিন্তু ওখানে সমতা করা খুব টাফ। তো এখানে মাইক্রো ক্রেডিটের ভূমিকাটা হলো এই যে যারা ব্যাংকে ঢুকতে পারেনি তাদের তো এখন অর্থের দরকার, সেই অর্থটা দিয়ে তারা তাদের প্রযুক্তি যেটুকু আছে, তাদের সক্রিয়তা প্রযুক্তি, সেটা দিয়ে তারা কাজ করছে। তাতে যেটা হয়েছে যে ইনইকুয়ালিটিটা যদি মাইক্রো ফাইন্যান্স না থাকতো, হয়তো এখন বর্তমানে যে ইনইকুয়ালিটি আছে এটা আরও বেশি বড় হতো আর কি। আসলে আমাদের যদি আপনি যে পপুলেশন যদি ইয়েতে দেখান, বিভিন্ন ডিসাইলে ভাগ করেন, টপ 5 ডিসাইলে কিন্তু সম্পদটা হয়েছে, কারণ আমাদের ব্যাংক বাই নেচার বড় বড় লোকদেরকে টাকা দিয়ে থাকে, আর নিচের দিকে মানে সম্পদের অল্প, মানে বিশাল ডিস্ট্রিবিউশনটা হোমোজেনাস না। তো মাইক্রো ফাইন্যান্স যাওয়ার পরে যেটা হয়েছে আর কি, আমার দৃষ্টিতে আমরা দেখলাম যে আমাদের যে এই পভার্টি এলিভেশন দেখেন, আগে স্বাধীনতার পরে পরে প্রায় 80% হার্ডকোর পুয়ার ছিল, সেটা কমতে কমতে এখন রিসেন্টলি এটা 18 থেকে 22% আসছে। এটার কিন্তু মূল একটা ভূমিকা কিন্তু এনজিওটা অথবা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট রেখেছে আর কি। ঋণ নেওয়ার পরে কোন পণ্য বাজার কোথায় হবে, তার ইফিসিয়েন্সি কী হবে, টেকনোলজিটা যদি না জানে, ইভেন কি যে মোবাইল যদি স্মার্টফোন না চালাতে পারে, তাহলে কিন্তু সে অর্থ নিয়ে কাজ করতে পারে না। এমএফআই কি করতে পারে? তো এইটা হলো কি আইএমএফআই এখন করতে হবে, যেমন এখন ডিজিটাল যুগ আসছে, স্মার্টফোন, এনজিওগুলোকে এখন একটা ন্যানো ক্রেডিট প্রযুক্তি এই দিকে ব্যাংকের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে এগোতে হবে আর কি। মানে যে প্রযুক্তিটা আসছে সেটা তাকে অ্যাডাপশন করতে হবে, এবং তাদেরকে মাইক্রো ক্রেডিট যারা বড় আছে, এন্টারপ্রেনার আছে, তাদেরকে ওই সহযোগিতা দিতে হবে আর কি। তার মানে শুধু লোন দিলে হবে না। এই ক্ষেত্রে কি আপনি ক্যাশলেস কোনো প্রযুক্তির কথা ভাববেন? হ্যাঁ, অবশ্যই ক্যাশলেস তো আরও ভালো, এবং তাতে আরও কি আমি এখানে একটু বলতে চাই যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তাদের যে কস্ট, বড়োয়ার কষ্ট অনেক বেশি, 24% এখনও তারা করে। আমি মনে করি এটা ডিজিটাল করা যাইতো, যদি ডিজিটাল প্ল্যাটফর্মে আনা যাইতো তাহলে কস্ট অনেক কমে যাবে আর কি। সুপারভাইজারি ক্রেডিট সেখানে কিন্তু কম সুদের হারে তাদের করা যাবে। তো এই টেকনোলজি, এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মানে তাদেরকেও এখানে সংযুক্ত করতে হবে আর কি। আমার মনে হয় এখন এইটা এখন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট সময় এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যে টেকনোলজিটা আমাদের আছে তাদের সঙ্গে সংযুক্ত করে এবং ব্যাংকের সঙ্গে সংযুক্ত করে এখন এইটাকে ওইদিকে। থ্যাংক ইউ। আপনি আসলে মডার্ন টেকনোলজির সাথে আমাদের এই রুরাল এরিয়াকে কিভাবে মানে ইনক্লুশনে আনা যায় সেটাই বললেন। দর্শক শ্রোতা, চলুন আমরা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, এটা আসলে কুমিল্লার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের উপরে একটি তথ্যচিত্র দেখে আসি। 1993 সালের 15 জানুয়ারি কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কিট গ্রামের এক ছোট্ট পরিসরে জন্ম নেয় এক স্বপ্নের নাম দিশা। একজন দূরদর্শী স্বপ্নদ্রষ্টা জনাব মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে শুরু হয় এই যাত্রা, যা আজ শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি সামাজিক আন্দোলন। দিশার লক্ষ্য ছিল পরিষ্কার, টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। 32 বছরের পথ চলায় দিশা আজ পৌঁছে গেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, পৌঁছে গেছে বইয়ের আলো, আর প্রায় 16 লক্ষ শিক্ষার্থী পেয়েছে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা। দিশার আরেকটি বড় উদ্যোগের নাম। আপনাদের যে কাজগুলো আমরা দেখলাম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে, আপনারা 19টা জেলায় এখন কাজ করছেন এবং 400 কোটি টাকার বেশি টাকা নিয়ে আপনারা মাঠে কাজ করছেন। এই প্রতিষ্ঠান দিশা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কী কাজগুলো করছে, কিভাবে সংক্ষেপে বার্তাটা দিবেন যাতে করে জনগণ আপনাদের সাথে আরও বেশি এঙ্গেজ হতে পারে?
এমএফআই হিসেবে মাইক্রো ক্রেডিট তো আমাদের বাংলাদেশে বর্তমানে গ্রামীণ উন্নয়নের জন্য একটা বিশেষ ভূমিকা রাখছে। মাইক্রো ক্রেডিটের পাশাপাশি আমরা যে কাজগুলো করতেছি, টেকনিক্যাল ট্রেনিং, কমিউনিটি লাইব্রেরি, তারপরে আমাদের আরেকটা বিশেষ প্রজেক্ট আছে মাতৃভূমি ডেইরি ফুডস লিমিটেড। জি। এই প্রজেক্টের আন্ডারে আমরা আপনার গাভী পালনের জন্য ঋণ দিই এবং সেই গাভী পালন করার পরে যে দুধ তৈরি করে সেই দুধটা মার্কেটিং করার জন্য আমরা আপনার একটা চ্যানেল তৈরি করে দিয়েছি। যেমন আমরা এই দুধ দিয়ে মিষ্টি বানাই, র মিল্কও আমরা বিক্রি করি এবং অন্যান্যভাবে মিল্ক বিক্রি করার ওদেরকে জন্য 100% আপনাদেরকে দেয় প্রোডাকশনের? না, 100% আমরা এখনো নিতে পারি না। তবে আমরা যে আমাদের ইন্টারভেনশনের ফলে যে দুধটা তৈরি হয় সেটা মার্কেটে তারা বিক্রি করে। আমরা প্রতিদিন প্রায় 2000 লিটার দুধ প্রসেস করি এই সদস্যদের থেকে নিয়ে। আমাদের যে প্রতিষ্ঠান দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই প্রতিষ্ঠানটার সাথে আমরা গভর্নমেন্টের সাথেও কাজ করি। যেমন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমরা পার্টনার, গভর্নমেন্টের আপনার শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগের আওতায় আমরা অ্যাসেট প্রজেক্টে NSD-এর কি registration এবং আছে ন্যাশনাল আমাদের এনএসডি এর আমরা 15টা ট্রেডে আমরা এফিলিয়েটেড। মূলত আমাদের মাইক্রো ক্রেডিটে মেম্বারদের ছেলে মেয়েরাই এখানে ট্রেনিং করে। আপনারা আমাদেরকে একটা আইডিয়া দিতে পারবেন এই পর্যন্ত আপনারা কত লোক দেশের বাইরে পাঠিয়েছেন এই স্কিল লেবার? আমরা এই পর্যন্ত প্রায় 5000 ট্রেনিং দিয়েছি। আর কত লোক বাইরে গেছে একটা ধারণা? আমরা এটা আমার মনে হয় ধরেন 20% বাইরে গিয়েছে আমাদের ট্রেনিং নিয়ে। আপনারা কত বছর থেকে এটা করতেছেন? আমরা এটা করতেছি আপনার 17 সাল থেকে। তার মানে আপনার মাতৃভূমিতে একটা কাজ করছেন, এই ট্রেনিং দিয়ে আরেকটা কাজ করছেন, এগুলো সবই আপনার ব্যাংক ইনস্টিটিউট যে ম্যানেজমেন্টের যে কাজটা করে, ইনস্টিটিউট ব্যাংক ম্যানেজমেন্ট, এই ট্রেনিং আপনি যেইভাবে দেন সেইভাবে কিন্তু ওরা সামনের পথ খুঁজে পায়। ঠিক ডেভেলপমেন্টের জন্য, পভার্টি এলিভিশনের জন্য আমাদের প্রত্যন্ত অঞ্চলের যে এমএফআইগুলো আছে, এই এমএফআইগুলোর কিন্তু ফান্ড প্রবলেম একটা রয়েছে। আপনি জানেন যে সেভিংসের পরে তাদের যে ইনকাম সারপ্লাস আছে এটা দিয়ে তারা কাজ করে, কিন্তু এরপরও আমাদের একসময় 22% ফান্ড ছিল ব্যাংকের, কিন্তু এখন সেটা হ্রাস পেয়ে 13-14-তে এসে গেছে। কিভাবে লিঙ্কটা আরও জোরালো করা যায়? বিশেষ করে রেগুলেটরি কতগুলো প্রবলেম রয়ে গেছে। আপনি জানেন যে অনেক সময় কোলাটেরাল প্রশ্ন এসে যায়, অনেক সময় পার্সোনাল গ্যারান্টি এসে যায়, ইনস্টিটিউশনাল গ্যারান্টির চেয়ে পার্সোনাল গ্যারান্টিকে প্রাধান্য দেয়। এই লিঙ্কেজটাকে ডেভেলপ কীভাবে আরও করা যায় যাতে করে আপনারা যারা ব্যাংকিং সেক্টর যেখানে পাকা রাস্তা পর্যন্ত যায়, কাঁচা রাস্তার পথ থেকে কাজ করতে হয় মাইক্রো সেক্টরকে, এদেরকে লিঙ্ক করে আপনাদের আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলবো, ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে গার্মেন্ট সেক্টরের মতো কীভাবে এমএফআই সেক্টরে কাজ করতে পারে আমাদেরকে যদি একটু পরামর্শ দেন কাইন্ডলি। ব্যাংক যে কোলাটারাল ভিত্তিক লোন দিয়ে এটা কিন্তু আসলে এটা ফেল করছে আর কি। আপনি এখন বর্তমানে আমাদের এনপিএলের সাইজটা হলো 30%। এখানে আরও অনেকগুলো কারণ আছে। অন্যভাবে যদি দেখেন মাইক্রো ক্রেডিটের বা এমএফআইস, তাদের কিন্তু কোলাটারাল যেটা বললেন সজাল বা পারিবারিক কোলাটারাল, তাদের কিন্তু এনপিএল খুবই কম, 3-4%। রিসেন্টলি হয়তো একটু বাড়ছে আর কি। তো এখন এটা কিন্তু প্রমাণিত যে একটা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যে লোনগুলো দিচ্ছে সেটার আদায় হয় এবং ওরা মনিটর করে আর কি। এখন প্রশ্ন হলো আপনাদের এই যে বিদেশি ফান্ড কিন্তু এখন আসতেছে না আর কি, খুবই কম, এবং যারা মেম্বার সঞ্চয় করতেছে তার পোর্শনটা বেশি না আর কি। হ্যাঁ, এখন তারা যে মাত্র 38% আর কি। এখন যেটা প্রশ্ন হলো আপনি যেটা বলছেন, আমার কাছে যেটি মনে হয়, আগে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার দেওয়া ছিল এরকম যে ছিল যে এগ্রিকালচার লোন, এসএমই লোন, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র লোনগুলা, যারা একটা কিন্তু একটা মডেল এই যে মিসিং মিডিল থেকে মানে গ্রাজুয়েট হয়ে ব্যাংকে ঢুকবে তারা আর কি। তো আমি মনে হয় সুযোগটা আবার নেওয়া উচিত। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো তারা প্রত্যঞ্চলে ছোটো ছোটো এন্টারপ্রেনুয়ার, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ছোটো ছোটো যারা কাজ আছে তাদেরকে গ্রাউন্ড আপ করবে লোন দিয়ে। তারপর একটা পর্যায়ে যখন ওরা গ্রাজুয়েট হবে তখন ব্যাংকে তারা ঢুকবে। আমার মনে হয় ব্যাংকের সঙ্গে এমএফআইয়ের একটা লিঙ্কেজ থাকা উচিত ইন টার্মস অফ এই যে কোলাটারাল সোশ্যাল, যেগুলো ব্যাংক পারছে না রুরাল এরিয়ায়, আগে নারিশ করবে এমএফআই, তারপরে একটা ইজি করা যায় এবং তাদের সঙ্গে একটা চুক্তি হবে, যার ফলে ব্যাংক বলবে যে আমি কিছু ফান্ড দেবো, এটা চুক্তি হবে। তারা এমএফআইয়ের সঙ্গে কিছু কিছু ব্যাংকের একটা চুক্তি করতে হবে এভাবে যে তুমি একটা সেকশনকে বা একটা মানে এরিয়াকে তুমি কাভার করো, এবং এখানকার ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, মাইক্রো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কিন্তু আমরা এখন করছি, কারণ এটা দরকার আছে আর কি, একটা তথ্য যুক্ত
ওই ডাটাবেসটা তৈরি করতে হবে, ওইটা এমএফআই করে দিবে আর কি। আবার যেমন আমি মনে হয় যে সিটি ব্যাংকের একটা দেখলাম ন্যানো ক্রেডিট, তারা প্রচুর লোন দিয়েছে আর কি। তো এই ন্যানো ক্রেডিটের এই ন্যানো ক্রেডিট মোবাইলের মাধ্যমে অনেক ব্যাংকের চালু করতেছে। তো এই সুযোগটা কিন্তু তাদের একটা মাইক্রো ক্রেডিট, একটা ক্রেডিট ব্যুরো দরকার হবে। তো মাইক্রো ক্রেডিট ব্যুরোটা তৈরি করবে এমএফআইস, হ্যাঁ, এবং তারা রুরালে কাজ করতেছে আর কি। তো আমার মনে হয় এই ব্যাংকের সঙ্গে এমএফআইস একটা লিঙ্কেজ প্রোগ্রাম করবে এইভাবে যে ব্যাংক প্রোভাইড করবে। এখন বোধহয় 12-13% টাকা ওরা লোন করে এনজিওরা এর কাছে, টোটাল ফান্ডের এখন 13%। কিন্তু আমি মনে হয় এটা আর সুযোগ আছে বাড়ানোর আর কি। এটা অনেক ব্যাংকের কাছে সিএসআর অনেক ফান্ড আছে, তারা তো ওখানে দিতে পারে, এটা মাইক্রো ক্রেডিটে বা এমএফআইসকে দিতে পারে। অথবা তাদের একটা মানে টোটাল যে ব্যাংকের যে পোর্টফোলিও প্রফিটের একটা 1%, যেমন রিসেন্টলি একটা স্টার্ট আপ ক্যাপিটাল তৈরি করা হয়েছে ব্যাংকগুলোর ফান্ড দিয়ে আর কি। তো সেটাও তো একটা রুরাল এরিয়ায় যারা নতুন নতুন ইনোভেশন নিয়ে আসবে ভেঞ্চার ক্যাপিটালের মতো করে, সেখানে তো তারা অ্যাক্সেস করতে পারে এমএফআই এর মাধ্যমে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের যতগুলো ফান্ড আছে, রুরাল ক্রেডিট ফান্ড, এগ্রিকালচার স্টেবিলাইজেশন ফান্ড এবং অন্যান্য ফান্ড, সেখান থেকে কোনো না কোনোভাবে একটা ফান্ড তৈরি করে অথবা রুরাল ক্রেডিট ফান্ড থেকে একটা অংশ মাইক্রো ফাইন্যান্স সেক্টরের জন্য আলাদা করা যেতে পারে? এটা করা যায়, তবে বাংলাদেশ ব্যাংক থেকে এখন হবে না। যেমন বাংলাদেশ ব্যাংকের যে রিফাইন্যান্স স্কিম, বিভিন্ন ফান্ড, এগুলোর ব্যাপারে আইএমএফের একটা মানে আছে, রেজিস্ট্রেশন আছে যে মানি ক্রিয়েশন করা যাবে না সেন্ট্রাল ব্যাংক থেকে। আমরা শহীদুল্লাহ সাহেবের কাছে আসি। আপনি দীর্ঘদিন থেকে কাজ করছেন, রেড ক্রসের সাথে কাজ করে এসেছেন, পিকেএসএফের সাথে কাজ করছেন, এখন এমআরের সাথে কাজ করছেন। সার্বিক অবস্থার প্রেক্ষিতে আপনার অগ্রগতি এবং অগ্রগতির সাথে যে সকল বাধার সম্মুখীন হয়েছেন, এ বিষয়ে যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন যে আপনার কি কি বাধার এখন সম্মুখীন হচ্ছে এবং এইসব বাধা কিভাবে সলিউশন করা যায়? আমাদের দেশে রাজনৈতিক পরিবর্তন, আপনার গত কয়েক বছরে যেসব পরিবর্তন হলো, এইসব পরিবর্তনের কারণে অনেক ব্যবসাতে আমরা যাদেরকে ইনভেস্ট করেছি, যাদের কাছে ইনভেস্ট করেছি, তাদের অনেক ব্যবসা নষ্ট হয়েছে এবং তার মার্কেটে অনেক একটা উত্থান পতন, নানান রকমের সমস্যা হয়েছে। হ্যাঁ, এখন নির্বাচিত সরকার এসেছে, তারপরেও ওইটার ধাক্কাটা এখনো রয়ে গেছে। এবং ধরেন আপনি আমার সুনির্দিষ্ট প্রস্তাব ধরেন যেই মানুষ এখন গত কয়েক বছরে অনেক মানুষ শুনেছি যে বিভিন্ন ডাটায় উঠে এসেছে যে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। সেই ক্ষেত্রে আমাদের এনপিএল বেড়েছে, নানান কারণে বেড়েছে। তারপরে সমাধান এখন ধরেন আমাদের সরকার তো চেষ্টা করতেছে এগুলা সমাধানের। আমাদের ফান্ড ক্রাইসিস বলতে সেইভাবে নাই, তবে ফান্ড পাওয়ার ক্ষেত্রে যে এক্সপেন্সিভ ফান্ড আমরা পাই, যেমন ব্যাংক থেকে আমরা ফান্ড পাই, এটা আরো সহজতর করা। ডক্টর এজাজ, জনাব শহীদুল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের সাথে যে সময় দিয়েছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ না জানালেই নয়। এবং আজকে যাদেরকে আমরা পেলাম তাদের কাছ থেকে আমরা অনেক বিজ্ঞ আলোচনা শুনলাম এবং এই আলোচনাগুলো নিচ্ছে আমাদের মাইক্রো ক্রেডিট সহ সার্বিক দেশের উন্নয়নে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে, চলার পথ আমাদেরকে বাতলিয়ে দেবে। এবং একই সাথে ভবিষ্যতেও আমরা আশা করব আমরা এই ধরনের আলোচনায় আমরা যখন বসবো, আমরা ব্যাংকিং সেক্টর, মাইক্রো ক্রেডিট সেক্টর সহ উন্নয়ন খাতের বিভিন্ন বিজ্ঞজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।